আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি উচ্চতর গণিতের সৃজনশীল প্রথম পর্ব ক্লাসে তোমাদের সৃজনশীল দেখাবো। তার আগে সৃজনশীল করার পূর্বে একটু মূল বিষয়ে আসব। তো লক্ষ্য করো, মূল বিষয়টি হলো যে ফাংশন হতে কীভাবে ডোমেন নির্ণয় করতে হবে, আর আমি কয়েকটি এখানে লেখচিত্র দেখাবো ফাংশন হতে বা অন্যায় থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয়। তো প্রথমে আমি যেটা দেখাবো তোমাদের সেটি হলো ফাংশন হতে কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়। তা এখানে দেখো, ডোমেন নির্ণয়ের আমি এখানে পদ্ধতি 3টি ফাংশন দিয়েছি। আসলে এখানে কিন্তু এই চ্যাপ্টারে সেট ফাংশনের এই চ্যাপ্টারটিতে মূলত ডোমেন 3 ধরনের পড়ে থাকে। একটি হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5, অর্থাৎ এটা একটা, দেখো ভালো করে লক্ষ্য করে, এটা একটা ভগ্ন অংশ আকারে, অর্থাৎ লবের একটা অংশ আছে এবং হরের একটি অংশ আছে। এরপর 2 নম্বরের যে ফাংশনটি আছে এটা একটু লক্ষ্য করো যে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3, তাহলে রুটের একটা অংশ থাকবে। আর একটি হলো এফ অফ এক্স ইকুয়াল টু 1/√, 1 - 2x। তাহলে এখানে এই চ্যাপ্টারটিতে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু ডোমেন নির্ণয় সাধারণত এই 3টে পদ্ধতিতে পড়ে থাকে। তা এখানে এই ফাংশনগুলো হতে কিভাবে ডোমেন নির্ণয় করতে হয় সেটি আগে লক্ষ্য করো, কেননা এটা কিন্তু সৃজনশীলের ক নম্বর প্রশ্নে কিন্তু এটা থাকে। বেশিরভাগ বিগত সালগুলো বোর্ডের প্রশ্নগুলো যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখবে যে এই 3টে আইটেমেরই ডোমেন পড়ে সৃজনশীলের ক নম্বর প্রশ্নে। তাহলে একটু লক্ষ্য করো এটা কিভাবে করতে হবে। যদি ভগ্ন অংশ আকারে থাকে, আমি 1 নম্বরটি করছি। এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5 আর নিচে আছে 2x প্লাস 3। তাহলে এখান থেকে ডোমেন বের করার পদ্ধতিটা কি দেখো, তোমরা সবসময় মনে রাখবে যে যদি ভগ্ন অংশ অর্থাৎ লব এবং হরের অংশ থাকে তাহলে চিন্তা করতে হবে যে নিচেই যেন জিরো না হয়, নিচেই যেন জিরো না হয়। তাহলে এখানে এই কথাটা লিখতে পারো যে এইটা এফ অফ এক্স, এই কথাটা একটু দিলে ভালো হবে যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি এই যে নিচের যে অংশটা এইটা যেন জিরো না হয়। তাই 2x প্লাস 3 নট জিরো, যেন এটা জিরো না হয়। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলবো এই ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এখান থেকে আমরা x এর মানটি বের করব। তাহলে দেখো এখানে লেখা যায় বা 2x, এই 3টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে -3 আসবে। অতএব এখানে x এর মানটি আসবে 3/2। এই কথাটার অর্থ হলো যে এখানে একটু লক্ষ্য করো, এই জায়গায় নিচেই আমি যদি x এর জায়গায় -3/2 দিই, একটু লক্ষ্য করো এখানে একটু রাফ 2x - 5, এই x এর জায়গায় -3/2 এইটা যদি বসাই তাহলে দেখো এই 2 আর 2 কাটবে, তাহলে -3 আর +3, তাহলে কিন্তু এখানে এইটি হলো 0 হয়ে যায়। তাহলে x এর মান, x এর এমন একটা মান এখানে দিতে হবে যে মানটা দিলে 0 হয়ে যাবে। তাহলে এইটা আগে আমরা যাচাই করব। তাহলে আমরা যাচাই করে পেয়েছি যে x এর মান যদি -3/2 এখানে বসাই তাহলে এই হরটি 0 হয়। তাহলে 0 যেন না হয় এই জন্য এই কথাটা লিখব এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি এইটা হয়, x এর মান যেন হর যেন 0 না হয়। তাহলে এখানে ডোমেন বের করার পদ্ধতিটা আমরা পেয়ে গেছি যে ডোমেনটা যখন লিখব তখন কিন্তু এইভাবে লিখতে হবে। অতএব ডোমেন হবে কি, x এর এই মানটা বাদে সব কিছুই ডোমেন। তাহলে আমরা সব রিয়েল নাম্বার দেব, তবে বাদ দিব কিন্তু -3/2। তাহলে ডোমেন কিন্তু আমরা পেয়ে গেছি।
ডোমেন বের করার পদ্ধতি, তাহলে যদি লব এবং হরের দুটো অংশ থাকে তাহলে নিচেরটা একটু, অর্থাৎ হর খেয়াল করব, হর নট জিরো করব, এখান থেকে এক্স এর মানটা বের করব। তারপরে তাহলে এখানে আমরা এক্স এর যে মানটা পেয়েছি তাহলে এইটা বাদে সব কিছুই যেন ডোমেন হয়। তাহলে আশা করা যায় 1 নম্বরের ডোমেন বের করার পদ্ধতিটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি 2 নম্বরটি। দেখো 2 নম্বরটি ডোমেন কিভাবে বের করতে হবে। নাম্বার 2, এফ অফ এক্স যেটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3। আচ্ছা, যদি রুট থাকে তাহলে ডোমেন বের করার যে পদ্ধতিটা সেটা হলো, মনে রাখবে যে রুটের মধ্যে যে অংশটা আছে সেটা, রুটের ভিতরে আছে যেটা, সেটা 0 থেকে বড় এবং 0 সমান। তাহলে এখানে ডোমেনটা বের করার পদ্ধতিটা এই যে রুটের মধ্যে যে অংশটা থাকবে সেটা আমরা বলবো 0 থেকে বড় এবং 0 সমান। তাহলে এইটা দিব। এখানে দেখো এক্স এর মানটা কি আসে, এই 3টাকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে কিন্তু -3 হচ্ছে। তাহলে এক্স এর মানটা কেমন দেখো, -3 থেকে বড় হতে হবে, -3 হতে পারে এবং -3 থেকে বড় সংখ্যাগুলোই কিন্তু এখানে আসবে ডোমেন। তাহলে সব রিয়েল নাম্বার অর্থাৎ সব বাস্তব সংখ্যাই হবে ডোমেন, কিন্তু লিমিটটা হলো -3 থেকে -3 সহ 3 থেকে বড় সংখ্যাগুলো। তাহলে এখানে আমরা ডোমেনটা এইভাবে লিখব, অতএব ডোমেন x belongs to রিয়েল নাম্বার, সব রিয়েল নাম্বার, যেন এখানে লিমিট দেওয়া আছে -3। তাহলে এইটা হলো এখানকার ডোমেন। তাহলে এইটা বুঝতে পেরেছো। এরপরে আসি 3 নাম্বার, কিভাবে ডোমেন বের করব 3 নাম্বার থেকে। 3 নম্বর এবং 2 নম্বর দেখো একটু লক্ষ্য করে, এটাও রুট, এটাও কিন্তু রুটেরই অংশ। তাহলে এইটা হলো একটু ব্যতিক্রম হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 - 2x, এটা দেওয়া আছে কিন্তু 1/√ওভার করা আছে। তা এইটা হলো এমন যে 1 - 2x এটা 0 থেকে বড়। আমরা কিন্তু আগেরটা লিখেছিলাম 0 থেকে বড় এবং 0 হতে পারে, 0 সমান হতে পারে। আগের 2 নম্বরটা একটু লক্ষ্য করো, আমরা লিখেছিলাম কিন্তু এইটি 0 থেকে বড় এবং 0 সমান, এই ইকুয়াল চিহ্নটা আমরা দিব না এখানে। তাহলে এই 2 নম্বর এবং 3 নম্বরের পার্থক্য হলো যে এখানে আমরা 2 নম্বর এটা দিয়েছিলাম, আর 1/√something যদি থাকে তাহলে কিন্তু আমরা এই চিহ্নটি দেব না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে যদি 1টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু -1 আসবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা পাশাপাশি মনে রাখবে যে এই যে গ্রেটার যে চিহ্নটি আছে, এইটা এই দিকটা চেঞ্জ হবে। যদি উভয় পাশে থেকে মাইনাসটা আউট করি তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়। উভয় পাশ থেকে যদি মাইনাস আউট করি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়। এই চিহ্নটি সাধারণত 2টা পদ্ধতিতে পরিবর্তন হয়। একটা হলো যদি আমরা ব্যস্তকরণ করি, অর্থাৎ লব হর, হর লব, এরকম যদি চেঞ্জ করি, ব্যস্তকরণ যদি করি তাহলে চেঞ্জ হয়। আর উভয় পাশ থেকে যদি আমরা মাইনাসটা পরিহার করি তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে এই চিহ্নটি পরিবর্তন হয় 2টি কারণে আমরা সাধারণত করে থাকি। একটি হলো উভয় পাশ থেকে যদি মাইনাসটা পরিহার করি, আরেকটি হলো যদি আমরা ব্যস্তকরণ করি, অর্থাৎ লব হর, হর লব, এই ধরনের ব্যস্তকরণ করলে এই চিহ্নটি পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ। এখন আমরা লিখব অতএব ডোমেন x belongs to রিয়েল নাম্বার, যেন x এটি। তাহলে ডোমেন বের করার পদ্ধতিটা, এখানকার ডোমেন বের করার পদ্ধতি আশা করা যায় বুঝতে পেরেছো। এখন আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটা অন্যায় বা ফাংশনের লেখচিত্র, কিছু লেখচিত্র একটু লক্ষ্য করো, তারপর এখানে আমি সৃজনশীলটি দেখাবো। এবার দেখো, অন্যায় থেকে
কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় তা একটু লক্ষ্য করে। এখানে আমি 5টি অন্যায় লিখেছি। এখন এখান থেকে আমরা এক এক করে লেখচিত্র দেখাবো। দেখো, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। আমরা জানি যে এটা এক্স প্রাইম, অর্থাৎ এক্স এর নেগেটিভ অংশ হলো এই সাইডটা, বাম সাইড, আর ডান সাইডটা হচ্ছে এক্স পজিটিভ। উপরের দিকে হলো ওয়াই পজিটিভ, আর নিচের দিকে হলো ওয়াই প্রাইম, অর্থাৎ ওয়াইয়ের মান নেগেটিভ। পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে অন্যায়টি দিয়েছি, এই অন্যায়ের এই অংশটি কিন্তু হলো বৃত্তের সমীকরণ। তাহলে এটা সবসময় মনে রাখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই সমীকরণটা একটু লক্ষ্য করো, এটা হলো একটা বৃত্তের সমীকরণ। এটি হলো বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণে এখানে সবসময় মনে রাখবে যে বৃত্তের কেন্দ্র কিন্তু 0 0। আর একটা সমীকরণ থেকে, বৃত্তের সমীকরণ থেকে আমাদের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ এই দুইটি কিন্তু বের করতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হবে এখানে এ স্কোয়ার। এখানে শুধু এ আসবে হলো ব্যাসার্ধ। তাহলে দেখো এই সমীকরণগুলো কিন্তু এখানে একটু লক্ষ্য করো, এই সমীকরণ আমি কিন্তু প্রত্যেকটি সমীকরণ একই দিয়েছি, শুধুমাত্র এখানে একটু চেঞ্জ করছি। তাহলে এখানে ব্যাসার্ধ দেখো, এখানে কিন্তু 5, এখানে ব্যাসার্ধ প্রত্যেকটিরই আমি 5 দিয়েছি। তবে প্রথমটা একটু লক্ষ্য করো, তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে এটি হলো বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হলো 5। তাহলে এখানে কোনো শর্ত দেয়নি, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ হলো 5। আমরা একটা চিন্তা করব যে গ্রাফ পেপারে 1 2 3 4 5, এদিকেও তাহলে এরকম 5 আসবে, এদিকেও 5 আসবে, এদিকেও 5, অর্থাৎ গ্রাফ পেপারের 5 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে 5 ঘর পর্যন্ত গেলে এরকম আমরা একটা বৃত্ত পাবো। তাহলে এই প্রথমটির আমরা এখানে কিন্তু এটা প্রথম অঙ্কটি করলাম। 1 নম্বর যেটি হলো সেটি হলো একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণটা কিন্তু এরকম হবে। এটা হচ্ছে লেখচিত্র। এখন 2 নম্বরটা একটু লক্ষ্য করো, আমি এই একটা চিত্রের মাধ্যমে আমি টোটাল 2 3 4 এটা হচ্ছে ক্লোজ করব। দেখো এখানে কিন্তু আমরা 5 ঘর পর্যন্ত, অর্থাৎ এটা আমরা বলতে পারি 5 0। এদিকে যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা -5 0। এইদিকে যদি চিন্তা করি তাহলে 0 5, কেননা এখানে এক্স এর মানটি হলো 0, ওয়াই এর মান হলো এখানে 5। আর এদিকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটি 0 -5 এই। তাহলে 1 নম্বর চিত্রটি হলো এটা আসবে। এখন যদি আমি 2 নম্বর চিত্রটি চিন্তা করি, 2 নম্বরটা দেখো, এখানে সমীকরণ ঠিক আছে, কিন্তু এক্স এর যে মানটা সেটা হলো 0 থেকে বড়, 0 এবং 0 থেকে বড়। তাহলে 0 থেকে যদি এক্স এর মানটা বড় হয় তাহলে দেখো এটা হলো আমরা সবসময় মনে রাখবো 0 0, কেন্দ্র 0 0। এখান থেকে এক্স এর মানটা বড়র দিকে, তাহলে কিন্তু এই দিকটা হবে। তাহলে এই অংশটা আমরা বাদ দিব, তাহলে এই চিত্রটি আসবে এমন। এটা হলো 2 নম্বর। 2 নম্বরটা আবার বলি, এখানে 0 থেকে এক্স এর মানটা বড়, তাহলে কিন্তু আমাদের লেখচিত্র এইটা আসবে। এটা এখন 2 নম্বর, এক্স এর মানটা 0 থেকে বড়। যদি এই সমীকরণটা দিয়ে লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে ঠিক আমরা এভাবে অঙ্কন করব। তাহলে এটা বুঝতে পেরেছো। এখন 3 নম্বর দিকে আসি। দেখো 3 নম্বর, দেখো সমীকরণ 1 আছে। আমরা এখন 3 নম্বরে আসি। সমীকরণটা দেখো 1 আছে, এটা সমীকরণ 1 আছে, কিন্তু এক্স এর যে মানটা দেখো 0 থেকে ছোট, 0 এবং 0 থেকে ছোট। তাহলে 0 এবং 0 থেকে যখন ছোট হবে তখন কিন্তু আমরা এই দিকে আসব, তখন কিন্তু এই অংশটা বাদ,
এই অংশটা এখন বাদ দিব, যেহেতু এক্স এর মানটা ছোট দিকে, এক্স এর মানটা ছোট দিকে, তাহলে এক্স এর মান ছোট, তো আমরা এদিকে জানি নেগেটিভ, এদিকে জানি পজিটিভ, তাহলে নেগেটিভের অংশটি হবে কিন্তু এই অংশটা। এরপরে আসি দেখো 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে এখানে দেওয়া আছে ওয়াইয়ের মানটা 0 থেকে বড়, 0 এবং 0 থেকে বড় হবে ওয়াইয়ের মান। তাহলে কিন্তু ওয়াইয়ের দিকে আমরা চিন্তা করব, ওয়াইয়ের দিকটা যদি চিন্তা করি, ওয়াইটা বড় হবে, তাহলে এইভাবে আসবে কিন্তু 3 নম্বর চিত্রটা, ওয়াইয়ের মানটা পজিটিভ, অর্থাৎ 0 থেকে বড় দিকে, তাহলে এই দিকটা হবে। এটা হলো 4 নম্বর লেখচিত্র। এরপরে আসবো আমরা 5 নম্বরটা। দেখো 0 এবং ওয়াইয়ের মানটা ছোট, ওয়াইয়ের মানটা এখানে ছোট আসবে, তাহলে 0 এবং 0 থেকে ছোট, তাহলে 0 এখানে 0 থেকে ছোট, তার মানে ওয়াইয়ের মানটা নেগেটিভের দিকে, অর্থাৎ নিচের দিকে আসবে। তখন আমাদের চিত্রটি আসবে এইভাবে, তাহলে এই অংশটা তখন আর থাকবে না। এইটা হলো 5 নাম্বার, তখন এই দিকটাই হবে ওয়াই নেগেটিভের অংশ, অর্থাৎ 0 থেকে ছোটর মান, 0 এবং 0 থেকে ছোট, তাহলে এই অংশটি হবে এই 5 নম্বরের চিত্র। তাহলে অন্যায় থেকে লেখচিত্র কিভাবে পেতে হয় এটা আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আমি এখানে সৃজনশীল দেখাবো। দেখো আমি একটি সৃজনশীল উঠাইছি, এই সৃজনশীলটা বিগত অর্থাৎ 2020 সালের যশোর বোর্ডের প্রশ্ন এটি। এখানে দেখো প্রশ্নটি হলো কি, যে এফ যেন আর -(3/2) টেন্ডস টু আর, আর মানে তো আমরা বলি যে এটা রিয়েল নাম্বার, এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 5/2x + 3। তো দেখো এখানে এর আগে যে সমস্ত বোর্ড প্রশ্নে পড়ছে, এখানে এই শর্তটি কিন্তু ত্রুটি ছিল, এই শর্তগুলো কোনো কোনো বোর্ড প্রশ্নে এটা দেয়নি, তার মানে সেগুলো কিন্তু আমি মনে করি যে ত্রুটিপূর্ণ প্রশ্ন ছিল আর কি। এখন এখানে দেখো ক নম্বর প্রশ্নে চাচ্ছে এফ এর ডোমেন নির্ণয়। এর আগে কিন্তু ডোমেন নির্ণয়টা তোমরা শিখে ফেলেছো, ডোমেন নির্ণয় তাহলে এটা সহজেই পারবে আমি মনে করি। ক নম্বর যে প্রশ্নটি হলো এফ অফ এক্স মূল যে ফাংশন সেটি হলো 2x - 5/2x + 3। তাহলে এখানে কি লিখব, আগে যেভাবে লিখেছিলাম যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি 2x + 3 ≠ 0 হয়। পূর্বেই কিন্তু এই পদ্ধতিতে ডোমেন নির্ণয় কীভাবে করতে হয় শিখছো। এখন তাহলে আমরা কি লিখব, এখানে 2x + 3 ≠ 0, তাহলে 2x, এই 3টা যদি ওই পাশে যায় -3 আসবে, অর্থাৎ x ≠ 0 -3/2। তাহলে আমরা এখানে লিখব ডোমেন, অতএব ডোমেন সব রিয়েল নাম্বার হবে কিন্তু -3/2 এইটা বাদে। তাহলে এটা হলো আমাদের এই সৃজনশীলের ক নম্বর প্রশ্নটি। এখন খ নম্বর দেখো, এফ একটা একক ফাংশন। এখানে খেয়াল করো যে শুধু যদি এফ থাকে অথবা এফ অফ এক্সও থাকতে পারে, কিন্তু একই বিষয়, এফ থাক আর এফ অফ এক্স থাক একই বিষয়, এফ একটা একক ফাংশন কিনা সেটি যাচাই করো। তা এটা একটু লক্ষ্য করো যে এখানে এফ একক ফাংশন কিনা, এইটা সলিউশন করতে হলে আমরা সবসময় লিখব যে এফ অফ এক্স একক ফাংশন হবে, এফ অফ এক্স ফাংশনটি, এই কথাটা লিখতে হবে, এফ অফ এক্স ফাংশনটি একক হবে যদিও কেবল যদি এফ অফ x1 = এফ অফ x2 এর জন্য x1 = x2 হয়,
x1 ইকুয়াল টু x2 হয়। ফাংশনটি একক কিনা সেটা যাচাই করার জন্য আমরা সবসময় কিন্তু এই কথাটা আমরা লিখে নিব উপরে। এরপর দেখো এখানে যে আমরা f অফ x1 ইকুয়াল টু f অফ x2, এখানে তোমার ইচ্ছা মতো প্রতীক তুমি ইউজ করতে পারো। f অফ x1 না দিয়ে এখানে f অফ a দিতে পারো, f অফ x2 না দিয়ে এখানে তুমি f অফ b দিতে পারো। a এখানে b, তাহলে কিন্তু এখানে a আসবে, এখানে b আসবে। তাহলে এখানে আমরা এইভাবে যদি সলিউশন করি, আমরা যে ফাংশনটা জেনেছি যে f অফ x দেওয়া আছে কি 2x মাইনাস 5, নিচে আছে 2x প্লাস 3। এখন আমরা এখানে পরিবর্তন করব f অফ x1। তাহলে এখানে যদি f অফ x1 হয় কি লিখব দেখো, x যেখানে আছে সেখানে x1 লিখব 5, যেখানে x আছে সেখানে আমরা x1 লিখব এইটা। এখন f অফ x2 তাহলে কি হবে, এবং f অফ x2 কেমন আসবে দেখো, যেখানে x আছে সেখানে x2 লিখব, অর্থাৎ 2x2 মাইনাস 5 আর এখানে 2x2 প্লাস 3। এখন শর্তটা হলো এই যে এই দুইটা যদি সমান হয় এর জন্য এটা হবে, তাহলে এখানে আমরা বলবো যে এটা এক এক ফাংশন। তাহলে এখন তুমি এখানে লিখো যে f অফ x1 ইকুয়াল টু f অফ x2। এখন এখানে f অফ x1 এই মানটা বসাবো, f অফ x2 এই মানটা বসাবো। তাহলে এখানে মানটি বসিয়ে দিই 2x1 মাইনাস 5 আর এটা হলো 2x1 প্লাস 3 ইকুয়াল টু 2x2 মাইনাস 5, এটা হলো 2x2 প্লাস 3। এখন এইটা ক্যালকুলেশন করতে হবে, এটা আর গুণন করো, আর গুণন যদি করি তাহলে কি আসবে দেখো, 2x1 মাইনাস 5 এটার সাথে এটা গুণ করলে 2x2 প্লাস 3। এরপর আমরা এটা আর এটা গুণ করব, অর্থাৎ 2x1 প্লাস 3 আর 2x2 মাইনাস 5। এখন দেখো এই দুইটা গুণ করো, এই দুইটা পরস্পর গুণ করো, তাহলে এইটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 4x1 x2, এটার সাথে এটা গুণ করলে 6x1, এটা গুণ করলে হবে মাইনাস 10x2, এটা একটা গুণ করলে হবে 15, এটা গুণ করলে 4x1 x2, এটা গুণ করলে 10x1। এরপর এটা গুণ করলাম, এবার 3 দিয়ে গুণ করলে হবে 6x2 আর এটা হচ্ছে 15। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এই 4x1 x2 এটা আর এটা কাটবে। কেন কাটবে? কারণ এটা সমান চিহ্নের ডান পাশে আছে, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এটা পজিটিভ আছে, এটা যখনই আমি এই পাশে আনবো তখন মাইনাস হবে, কাটবে। এরপর দেখো এই 15 এবং এই 15 কাটবে, কারণ কি এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা যখনই আমি এই পাশে আনবো অর্থাৎ তখন কিন্তু এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হবে, কাটবে। তাহলে এখানে থাকছে কি মূলত দেখো 6x1 মাইনাস 10x2, এখানে থাকছে কি মাইনাস 10x1 প্লাস 6x2। এখন এখানে আমরা x1 এর হিসাবটা আগে করব, 6x1 আর এখানে 10x1, এইটা তুমি এই পাশে নিয়ে আসো, অর্থাৎ x1 দুইটা এক পাশে নিয়ে আসো আর x2টা ওই পাশে রাখো, অর্থাৎ 6x2 প্লাস 10x2। তাহলে দেখো এখানে কিন্তু 16 আর এখানেও কিন্তু 16x, এটা হলো এটা একটু ভুল গেছে, এখানে x1 হবে। তাহলে এখানে কিন্তু 10 আর 6 16x1 আর এখানে আসছে 16x2, উভয় পাশের থেকে 16 কাটলে কিন্তু x1 ইকুয়াল টু x2 পাচ্ছে। এই পর্যন্ত লেখার পরে এইবার এখানে লিখে দেব, অতএব f অফ x ফাংশনটি এক এক ফাংশন, ফাংশনটি এক এক ফাংশন। আশা করা যায় এক এক ফাংশন
এটা বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা এফ একটি অনটু ফাংশন কিনা নির্ধারণ করো। এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো। এক ফাংশন আমরা যাচাই করলাম। এরপরে অনটু ফাংশন। অনটু ফাংশনের আরেকটা নাম হলো সার্বিক ফাংশন। এখানে এই যে অনটু মানে হলো সার্বিক, তাহলে এটা সার্বিক কিনা আমরা যাচাই করব। তবে এইটা যাচাই করার আগে তোমাদের একটু বলি, এখানে যে শর্তটি দেওয়া আছে দেখো, এই অংশটাকে আমরা কিন্তু এই যে আর এটাকে আমরা কোডোমেন বলবো, এটা হলো কোডোমেন। তাহলে এখান থেকে আমরা এই ফাংশন থেকে আগে রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জটা যদি কোডোমেনের সমান হয় তাহলে এই ফাংশনটি তখন আমরা বলবো সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। তাহলে একটা ফাংশন সার্বিক কিনা বা অনটু কিনা সেটা যাচাই করতে হলে ওই ফাংশনের আগে রেঞ্জ নির্ণয় করতে হবে। সেই রেঞ্জটি যদি কোডোমেনের সমান হয় তাহলে আমরা বলবো যে সেটি সার্বিক ফাংশন। তাহলে একটু লক্ষ্য করো এটা কিভাবে সলিউশন করতে হবে। দেখো এখানে গ নাম্বার প্রশ্ন। তাহলে এখানে আমাদের যে মূল ফাংশনটি ছিল f of x equal to 2x minus 5 by 2x plus 3। এখন এটা আমরা ধরে নিব, ধরি y equal to 2x minus 5 2x plus 3। দেখো আমি বলছি যে একটি ফাংশন সার্বিক কিনা সেটা যাচাই করার জন্য ফাংশন থেকে আগে রেঞ্জ নির্ণয় করব। আর রেঞ্জ যখন নির্ণয় করব তখন কিন্তু ফাংশনটিকে আমরা y ধরে নিব। তাহলে y equal to 2x minus 5 by 2x plus 3। এরপরে দেখো এটা যদি আমরা r গুণন করি, আরেকটা বিষয়ের পাশাপাশি মনে রাখবে যে y ধরবো কিন্তু এখান থেকে x এর মানটি বের করব। তাহলে y ধরে এখান থেকে আমরা x এর মান বের করব। r গুণন করো 2xy plus 3y equal to 2x minus 5। তাহলে এই x আর এই যে 2xy এইটা পাশাপাশি নিয়ে আসি, 2xy minus 2x এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে minus 3y minus 5। এরপরে এখানে দেখো 2xটা কমন যায়, 2x যদি কমন যায় তাহলে এখানে y minus 1, 2x উভয় পাশ থেকে 2xটাকে কমন নেওয়া হচ্ছে, তাহলে এটা আসবে। এখন এখানে তাহলে কি থাকে, minus 3y minus 5। এখন যেহেতু আমরা x এর মান বের করব তাহলে 3y minus 5 এই অংশটা নিচেই আসবে। এখন এটা একটু লক্ষ্য করো যে এখান থেকে যখন আমরা x এর মানটা বের করব তখন কিন্তু এই 2টা এর নিচে চলে আসবে, অতএব 3y minus 5 আর 2টা এর নিচে আসলে 2y minus 2 হবে। একটু লক্ষ্য করো যে উপরে কিন্তু মাইনাস যদি কমন নেই তাহলে 3y plus 5 হবে। নিচেই দেখো এই উপরের মাইনাসটা আমরা যদি কাটতে চাই তাহলে এই নিচের সংখ্যাটি উল্টাই দাও, অর্থাৎ 2 minus 2y লিখো। এই যেটা চেঞ্জ করলে কিন্তু মাইনাস কমন নিতে হয়। এখন এই মাইনাস মাইনাস কাটবে, তাহলে আমি x এর মান পেলাম 3y plus 5 আর 2y। দেখো এই যে আমরা y এর মানটা ধরছি, y ধরেছি কিন্তু x এর মানটা বের করলাম। এখন এখান থেকে রেঞ্জ বের করতে হলে এই যে x এর যে মানটি আমরা পেয়েছি এটা ওই আগের যে ডোমেন বের করার পদ্ধতির মতো এখানে আমরা লিখব কি যে 2 minus 2y এটা যেন 0 না হয়, সেই আগের পদ্ধতিতে ডোমেন বের করার মতোই আর কি। এখানে 2 minus 2y অর্থাৎ হর যেন 0 না হয়, কারণ এখানে y এর কোন মানটা ধরলে এই অংশটা 0 হয় সেটা আগে আমরা বের করব। তাহলে দেখো এখানে 2y not equal to এইটা ওপাশে গেল, তাহলে এখানে আমরা পাচ্ছি y not 1। তার মানে এখানে যদি y এর মানটা 1 বসানো হয় তাহলে এই অংশটা 0 হচ্ছে। এখানে তুমি দেখো হিসাব করে, এখানে যদি y এর মানটি যদি 1 বসাও তাহলে কিন্তু এই অংশটা 0 হচ্ছে। তাই 1 বাদে সব কিছুই রেঞ্জ। তাহলে এখানে আমরা রেঞ্জ যে কথাটা লিখব, অতএব রেঞ্জ
রেঞ্জ তাহলে হবে কি সব বাস্তব সংখ্যা কিন্তু 1 বাদে। তাহলে এখানে কিন্তু আমরা রেঞ্জটা পেয়ে গেছি যে রেঞ্জটা হবে কি যে সব বাস্তব সংখ্যায় কিন্তু 1 বাদে। তাহলে এই অংশটা এখানে যে অংশটা আছে সেটা কি এই হারের সমান? আর তো শুধুমাত্র রিয়েল সংখ্যা অর্থাৎ শুধুমাত্র বাস্তব সংখ্যা, এইটা হচ্ছে কোডোমেন। তাহলে এই কোডোমেন আর রেঞ্জ কি সমান হয়েছে? রেঞ্জটা কি সব বাস্তব সংখ্যা কিন্তু 1 বাদে, আর কোডোমেনটা কি সকল বাস্তব সংখ্যা। তাহলে রেঞ্জটা কোডোমেনের সমান হচ্ছে না, তাহলে এখানে কিন্তু এইটি সার্বিক ফাংশন হবে না। এখানে আমরা লিখব অতএব রেঞ্জ এটা কোডোমেনের সমান হচ্ছে না, কোডোমেনের সমান নয়। তাহলে হিসাবটা আরেকবার বলি, এটা হলো রেঞ্জ আর এইটা হলো কোডোমেন, তাহলে এই দুইটা সমান কিন্তু হচ্ছে না, তাহলে এটি সার্বিক ফাংশন নয়। তাহলে লিখব অতএব ফাংশনটি সার্বিক নয়, ফাংশনটি সার্বিক বা অনটু ফাংশন নয়। তাহলে এই সৃজনশীলের প্রথম পর্ব ক্লাসে আমি মনে করি যে তোমরা এই সৃজনশীলটি ক্লিয়ার বুঝতে পেরেছো। দেখো এই যে প্রথম যে অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ে কিন্তু এই আইটেমের যে সৃজনশীলের আইটেমটি আজকে দেখিয়েছি ঠিক এই আইটেমের সৃজনশীলের প্রশ্নই কিন্তু এখানে বেশি হয়। তারপরও এখানে আমি আরও কিছু সৃজনশীল দেখাবো। এ পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।